ইরান আসলে চাচ্ছেটা কি, তার ন্যাশনালিজম, আইডেন্টিটি সবকিছু আছে, সেই সাথে কিন্তু তার নিউক্লিয়ার ফ্যাসিলিটিটা, কারণ নিউক্লিয়ারটাকে সে সবসময় ডেটারেন্স হিসেবে দেখে। আপনার কাছে আরেকটু জানি সাহেব ইমরান খান, সেটা হলো যেটা বলছিলেন যে ইরান তার সভরেনিটি বা তার যে আইডেন্টিটি এটা রাখার জন্য যা কিছু করার করবে, কিন্তু সেটা করার জন্যে এই যে মধ্যপ্রাচ্যে যেহেতু মুসলিম, এটা শিয়া হতে পারে, শিয়া সুন্নি, এইটা কি কনফ্লিক্টটা কি একটু ন্যারো হতে পারে কিনা, বা এদেরকে সঙ্গে নেওয়ার ক্ষেত্রে কি কি সমস্যা? দেখেন, প্রথম কথা হলো যে শিয়া সুন্নি যে ডিভিশনটা, এটা তো বহু পুরনো ডিভিশন। এখন এই জায়গাতে আমরা যে জিনিসটা দেখতে পাচ্ছি যে সুন্নি বিশ্ব স্বাভাবিকভাবেই শিয়া বিশ্বকে অন্যভাবে দেখে, এবং যে কারণে বড় রকমের কোঅপারেশনের জায়গাগুলি আমরা খুব একটা দেখতে পাই না। মানে মিউচুয়াল মিসট্রাস্ট তো আছেই, সেই সাথে কমিউনাল হেট্রেডও আমরা অনেক কিছু দেখতে পাই। তবে এই জায়গাতে আমাদের মনে রাখতে হবে যে আজকে যে সিচুয়েশনটা দাঁড়িয়েছে, যখন সংকট হয় তারপরে তাহলে এই যে যেমন সৌদি আরবের সাথে সম্পর্কে আপনিও বলছিলেন যে কিছুটা সম্পর্ক উন্নয়নের দিকে যাচ্ছিল, আজকে হোক বা কালকে হোক এই সম্পর্কগুলি উন্নয়ন ঘটাতেই হবে যদি আরব বিশ্ব তার স্টেবিলিটি চায়। এখন দেখেন, আরব বিশ্বে খুব বড় রকমের ইনভলভ না হলেও, ইনভলভ বলতে আমি বোঝাচ্ছি যে মিলিটারিলি বা তারা পলিটিক্যালি নিশ্চিতভাবে ইনভলভড আছে, তারা ইকোনমিক্যালি, বাট মিলিটারিগত ভাবে আপনার যদি আরব বিশ্বকে যদি স্টেবল থাকতে হয়, তারা আজকে যে পর্যায়ে আছে সেটাকে যদি তাদেরকে সাস্টেইন করাতে হয়, ইরানের সাথে তাদের একটা পর্যায়ে গিয়ে মিউচুয়াল কোঅপারেশনে যেতেই হবে। এটার মূল কারণটা জিওগ্রাফি। আমরা যেটা প্রথমে বলছিলাম যে ইরান আসলে চাচ্ছেটা কি, তার ন্যাশনালিজম, আইডেন্টিটি সবকিছু আছে, সেই সাথে কিন্তু তার নিউক্লিয়ার ফ্যাসিলিটিটা, কারণ নিউক্লিয়ারটাকে সে সবসময় ডেটারেন্স হিসেবে দেখে। কার এগেনস্টে ডেটারেন্স হিসেবে দেখে? এবং পশ্চিমের এগেনস্টে ডেটারেন্স হিসেবে দেখে, এবং পশ্চিমের হিসেবে যখন ডেটারেন্স হিসেবে দেখে, স্বাভাবিকভাবেই আরব বিশ্ব তার সাথে চলে আসছে। এখন আরব বিশ্ব যেটা হয়েছে, তার সিকিউরিটি গ্যারান্টি যেহেতু অনেক ক্ষেত্রেই আপনার পশ্চিমা দেশগুলি থেকে আসে, সুতরাং তাদেরকেও এখন নিজস্ব সিকিউরিটি নিয়ে চিন্তা ভাবনা করতে হবে যে বড় রকমের রিলায়েন্স পশ্চিমা বিশ্বের উপরে হয়তো লম্বা সময় কাজ দিবে না। যে কারণে কিন্তু আমি বারবার চীনকে নিয়ে আসছি, রাশিয়াকে নিয়ে আসছি, যুক্ত হয়ে যাচ্ছে। সুতরাং অন্যান্য দেশগুলি কিন্তু এখানে ঢুকে যাচ্ছে। এখন ঢুকে যাওয়ার ফলে কি হচ্ছে, যেটা পশ্চিমা আধিপত্য, সেটাকে তাদেরকে বজিয়ে রাখতে হলে নিশ্চিতভাবে আরও অ্যাগ্রেসিভভাবে আসতে হবে। এখন আরব বিশ্বের সামনে দুটো পথ খোলা। প্রথম পথটা খোলা যেটা, যে তাদেরকে ডিপ্লোম্যাটিক্যালি আরও অনেক বেশি, যেটাকে আমরা বলি সফিস্টিকেটেড হওয়া দরকার। সফিস্টিকেশনটা কোন জায়গাতে? এই যে ডিভাইড অ্যান্ড রুল পলিসিটা আমরা পশ্চিমা দেশ থেকে শুরু করে, যেটা স্যার বলছিলেন আগে, যে আপনি দেখেন ইরানের সাথে বা শিয়া সুন্নি ডিভিশন বলেন, জিউইশ মুসলিম ডিভিশন বলেন, খ্রিশ্চান জিউস রিলেশনশিপ বলেন, খ্রিশ্চান মুসলিম রিলেশনশিপগুলি বলেন, এগুলি প্রত্যেকটা জায়গায় যে ডিভিশনগুলি আছে, এই ডিভিশনগুলি তাদেরকে মেটাতে হবে। কারণ শিয়া পপুলেশন তার কোথাও উড়ে যাবে না, তারা তো তাদের জায়গাতেই থাকবে। এবং তাদের একটা বিষয় এই জায়গাতে না বললেই নাই, ইরানের এডুকেশন রেট দেখেন, সায়েন্স, মেডিকেল সায়েন্সে গ্রোথ দেখেন, সব জায়গাতেই কিন্তু তারা অত্যন্ত উন্নত মানের, তাই না? সুতরাং তাদেরকে কিন্তু পশ্চিমা বিশ্বের উপর মুখাপেক্ষী থাকতে হয় না, যেটা অনেক দেশই, যত বড়ই অর্থনীতি হোক না কেন, অনেক দেশকে পশ্চিমা বিশ্বের উপরে মুখাপেক্ষী থাকতে হয়। সুতরাং সেই জায়গাতে আমার মনে হয় ইরানের সভরেনিটি অনেকটা সময় ভরেই থাকবে। আর সেকেন্ড যে জায়গাটা ডিপ্লোমেসির পাশাপাশি, সেটা হলো যে আপনার ইরানকে প্রপার ডিউ রেসপেক্টটা দেওয়া, যেটা কিন্তু পুতিন রাশিয়ার ক্ষেত্রে বলেছিলেন যে আমার যে সিকিউরিটি, সেইটা কি ইউরোপ অ্যাড্রেস করে কিনা। সেই জায়গাতেই গিয়ে আমার মনে হয় যে সৌদি আরব বলেন বা মেজর পাওয়ারগুলি যেগুলি আছে, তাদেরকে এই রেকগনিশনটা দিতে হবে যে ইরানের সিকিউরিটি যে মধ্যপ্রাচ্যের সিকিউরিটির সাথে সম্পর্কিত, এবং ইরানের ভোলাটাইলিটি যে মধ্যপ্রাচ্যের ভোলাটাইলিটির উপরে সম্পর্কিত, সেইটাকে তারা ম্যানেজ কিভাবে করবে, তার জন্য নিশ্চিতভাবে ইরানের সাথে তাদেরকে কথাবার্তা বাড়াতেই হবে।